This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা স্বাগত। বেঙ্গল ব্রেকিং এ আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। চন্দ্রনাথ রথ খুনে আমি বলবো যে সিবিআই এর হাতে প্রথম গ্রেপ্তারের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বালিয়া থেকে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিবিআই এর হাতে প্রথম গ্রেপ্তার উত্তরপ্রদেশের বালিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগেই পুলিশের জালে 3 জন ছিল, যদিও তাদেরকে বাইরের রাজ্য থেকেই গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার সিবিআই এর জালে 1 জন। সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়, যাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে, তার ইন ডিটেল কি জানা যাচ্ছে? দেখো, এই গোটা ঘটনাতে ইতিপূর্বে যে 3 জনকে প্রথমে সিটের তদন্তকারীরা গ্রেপ্তার করেছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু রাজকুমার নামে উত্তরপ্রদেশের বালিয়ার এক যুবকের তথ্য তদন্তকারীরা জানতে পারেন এবং তারপর ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, তাকে ট্রানজিট রিমান্ডে আগামীকাল কলকাতায় নিয়ে আসার পর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে এবং এই রাজকুমার নামের যে যুবক, তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং এক্ষেত্রে যেটা তাৎপর্যপূর্ণ, ইতিপূর্বে 3 জন গ্রেপ্তার হয়, যাদের মধ্যে ছিল মায়াঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য। এবং এই 3 জনের যে ইনভলভমেন্ট, সেই তথ্য আগেই সামনে উঠে এসেছিল এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে, কারণ প্রথম থেকেই আমরা কিন্তু যে তথ্য পাচ্ছিলাম যে এই ঘটনাতে শুধুমাত্র এই 3 জন নয়, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জনের ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই তদন্তকারীরা অনুমান করছেন। বিভিন্নভাবে তারা সহায়তা করেছিলেন, লজিস্টিক থেকে শুরু করে রাস্তা চেনানো, তাদেরকে আশ্রয় দেওয়া, তারা কোথায় কে কীভাবে থাকবে এবং চন্দ্রনাথ রথ তার যে গতিবিধি, সেই সংক্রান্ত তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া, এই যে দুষ্কৃতীরা বা আততায়ীরা তাদের কাছে পৌঁছে দেওয়া, এই ধরনের বিভিন্নভাবে কিন্তু যারা সাহায্য করেছিলেন, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জনের ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। প্রথমে 3 জন গ্রেপ্তার হয়, সেই 3 জনকে জিজ্ঞাসাবাদ করার পর এবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজকুমার, এই যে যাকে গ্রেপ্তার করেছে, তাকেও কিন্তু এই গোটা ঘটনার সঙ্গে তারও একটা ইনভলভমেন্ট রয়েছে। তবে সে কিভাবে এই গোটা ঘটনার সঙ্গে ইনভলভ, অর্থাৎ সরাসরি যুক্ত ছিল নাকি যারা মূল শার্প শুটার ছিলেন বা মূল ষড়যন্ত্রকারীরা ছিলেন, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত আমরা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজকুমার নামে এই চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও একজনকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে। সিবিআই পাকড়াও করার পর তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য আগামীকাল তাকে কলকাতায় নিয়ে আসার পর বিশেষ সিবিআই আদালতে পেশ করে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে, কারণ আমি আরও একটা বিষয় যেটা জানানোর চেষ্টা করব, গত কয়েকদিন ধরেই সিবিআই তদন্তভার নেওয়ার পর এই মায়াঙ্ক মিশ্রা থেকে শুরু করে রাজ সিং, এদেরকে সঙ্গে নিয়ে মধ্যমগ্রামে যে জায়গাতে খুনের ঘটনা ঘটেছিল, চন্দ্রনাথ রথের গাড়ি আটকানো হয়, তারপর তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়, সেই ঘটনাস্থল থেকে শুরু করে এই মায়াঙ্ক মিশ্রা বা রাজ, এরা আগে কোথায় কোথায় ছিলেন বা ঘটনার পর তারা কোথায় গিয়েছিলেন, এমনকি ডানকুনির যে টোল প্লাজার কয়েক কিলোমিটার দূরে এসে যে গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল চন্দ্রনাথের রাস্তা আটকানোর জন্য, সেই গাড়ির নাম্বার প্লেট যেখানে পাল্টানো হয়েছিল, এমনকি একেবারে ডানকুনি টোল প্লাজার কাছে এসে সেই নাম্বার প্লেটটিকে বাইরে ফেলে দেওয়া হয় গাড়ি থেকে, যেখানে ফেলে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে এই যে অরিজিনাল নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটটা খুঁজে পাওয়ারও কিন্তু চেষ্টা চালান গোয়েন্দারা, কিন্তু এখনও পর্যন্ত সেই অরিজিনাল নাম্বার প্লেটটা কিন্তু তদন্তকারীদের হাতে এসে পৌঁছয়নি। আর তার জন্যই এই যে 3 জন ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে, যাদের সিবিআই ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ যেমন চলছে, এদেরকে জিজ্ঞাসাবাদ করেই আরও যাদের ইনভলভমেন্ট রয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন। আর সেই সমস্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে রাজকুমার, আগে সিটের জালে যে 3 জন ধরা পড়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই রাজকুমারের নাম উঠে আসে। সিবিআই তাকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় তার কি পদক্ষেপ ছিল, এই ঘটনায় তার কি ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে গতকালই আমরা জানি চন্দ্রনাথ রথের একটি শ্রাদ্ধানুষ্ঠান ছিল, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর চন্দ্রনাথ রথের মা এবং দিদি কি জানিয়েছিলেন গতকাল, একবার শুনব। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবেন।
হয়তো কোনো রাজ্যে ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়, তার জন্য হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এনকাউন্টার হোক, আমি বলি। আমরা অনেক আশা নিয়ে বুক বেঁধে আছি যে ভাইয়ের হত্যার আপাতত বিচার হবে, এটুকু আশা নিয়েই আমরা এখনও বেঁচে থাকবো। কারণ ও শুধু আমাদের পুরো কুলু গ্রামের একটা নক্ষত্র বলা যায়। যেদিন মৃত্যু হয় সেদিনও মেসেজে লিখেছে যে আমার মেয়ে এই উচ্চ মাধ্যমিক দিল, বলেছে যে কোনো একটা সাবজেক্টে অনার্স করুক, কাকু পেছনে আছে। যখনই মেসেজটা খুলি তখনই আমার মনে হয় ভাই কোথাও দূরে আছে, কিন্তু সে যে আর নেই এটা ভাবতেই কষ্ট লাগছে। আমাদের মনে হয় যেন রাজনীতির কোনো শিকার হয়েছে ও, আমার যেটা মনে হয়। তবে আমি আশা করছি যে যেহেতু শুভেন্দুবাবু এখন মুখ্যমন্ত্রী পদে আছেন, উনি হয়তো এই রহস্যটা ফাঁস করবেন, এটা খুব আশাবাদী। রবিবার পার্ক সার্কাসে গুন্ডামির ঘটনায় ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। পুলিশকে পাথর মারলে তার ফল ভুগতে হবে। আসানসোলে ফাঁড়িতে তাণ্ডবকারীদের রেয়াত নয়, 200% উসুল করা হবে। হামলাকারীদের পকেট থেকে কড়ায় গন্ডায় আদায় করব, হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। आप लोग पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। এবারে বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ একটা বড় ইস্যু ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার মুখে বারবার 3টে ডি এর প্রসঙ্গ উঠে এসেছিল, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আজ শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মুখে ওই 3টে ডি এর প্রসঙ্গ এলো। প্রথমে ভোটার তালিকায় ডিটেক্ট হয়েছে, তারপর ডিলিট হয়েছে, এবার সময় এসেছে ডিপোর্ট করার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া हटाओ, जाओ जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। अरे भाई, मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं, डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा करेगा करेगा। नेशन फर्स्ट, पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। डिपोर्ट का टाइम तो आ गया। পরিবর্তনের বাংলায় মোদির গ্যারান্টির পর বাস্তবায়ন। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল টিম শুভেন্দু। জুন থেকে ধর্মীয় সহায়তা বন্ধ, 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা, সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত, 7ম বেতন কমিশনের সায় দিল মন্ত্রিসভা। অন্নপূর্ণার ভান্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া। বাংলার ডাবল ইঞ্জিন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ছিল 6 বড় ঘোষণা। 1 জুন থেকে সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের অনুমোদন, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন, 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে পর চমক, 4টি ঘোষণা হলো। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনায় মিলবে 3000 টাকা। 1 জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশনে সায় দিয়েছে মন্ত্রিসভা। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো ধর্মীয় সহায়তা প্রকল্প জুন মাস থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ, বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছিল সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশন চালু হবে। ১.৫ মাস দূরের কথা, সরকার গঠনের ১০ দিনের মধ্যেই বেতন কমিশনে অনুমোদন দিল মন্ত্রিসভা। ৭ম বেতন কমিশন ঘোষণায় উচ্ছ্বসিত সরকারি কর্মীরা। বিজেপির পক্ষ থেকে লাড্ডু বিলি হয় হুগলির মগরা বিডিও অফিসে। রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে পে কমিশনের যে আমাদের দাবি, সেই দাবিকে মেনে নিয়ে যে গঠন হলো। আমরা আশা করছি যে এই বকেয়া ডিএ কারেন্ট ডিএ সেই ডিএ নিয়ে রাজ্য সরকার অতি শীঘ্রই সেটা পদক্ষেপ গ্রহণ করবেন। বর্তমান সরকার যে স্টেপটা নিয়েছেন এটা সত্যি পজিটিভ, আর আমরাও আশাবাদী আগামী দিনে হয়তো ডিএরও ঘোষণা হবে সরকারের পক্ষ থেকে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই মতো সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর বিজ্ঞপ্তি দিল পরিবর্তনের সরকার। আমরা সাধুবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে এই যে ৫ বছর এক্সটেনশন দিয়েছেন, বহু ছেলে মেয়ের জীবন বাঁচবে। ক্ষমতায় এলে কর্মসংস্থান থেকে উন্নয়নের বিষয়ে ইতিবাচক পদক্ষেপের বার্তা দিয়েছিল বিজেপি। তারই প্রতিফলন দেখা গেল প্রথম ৮ দিনে। এক সপ্তাহে ২৮টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। ইস্তেহারে দেওয়া সময়সীমার অনেক আগেই সেরে ফেলা হলো কাজ। দীক্ষা, সোমা, আশিকের রিপোর্ট, TV9 বাংলা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফি নিয়ে দীর্ঘদিন ধরেই না অভিভাবকদের মধ্যে একটা অভিযোগ ছিল, ক্ষোভ ছিল। বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ আন্দোলন পর্যন্ত দেখেছি। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মনে করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফি নেওয়ার উপর সরকারি নিয়ন্ত্রণ থাকা উচিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনো সাধারণ বাড়ির ছেলেমেয়েরা তারা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। দ্বিতীয়ত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি খুব সহজ, মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরও বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হন। মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার রয়েছে, নইলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা তখন বেসরকারি শিক্ষা ব্যবস্থার সাথে অসম প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে, এঁটে উঠতে পারছে না। এক্ষেত্রেও একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার। প্রায় ৩.৫ মাস লুকোচুরি, তারপর অবশেষে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন সোনা পাপ্পু। তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আজিজ রয়েছেন। আমি আজিজের কাছে চলে যাবো। আজিজ, ৮ ঘন্টা পার হয়ে গেল, এখনো ইডির দপ্তরে রয়েছেন সোনা পাপ্পু। একেবারেই প্রায় ৮ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। সোনা পাপ্পু বিশ্বজিৎ পোদ্দার, তাকে তিনি ইডি দফতরে এসেছিলেন ১১টার কিছুটা পরে এবং তারপর থেকে ৮ ঘন্টা টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি সূত্রে যেমনটা খবর, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। বিভিন্ন প্রশ্ন তিনি এড়িয়ে যাচ্ছেন, প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না। পাশাপাশি জয় কামদারের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে যে ট্রানজিশন হয়েছে সেই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে তার অসঙ্গতি পাওয়া যাচ্ছে। পাশাপাশি তার বাড়ির থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই বিষয়েও কিন্তু তিনি সঠিক উত্তর দিচ্ছেন না, তিনি জানেন না বলে জানাচ্ছেন এবং একাধিক অসঙ্গতি রয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এবং ৮ ঘন্টার বেশি সময় হতে চললো, এখনও কিন্তু এই বিশ্বজিৎ পোদ্দার সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তিনি কাকুলিয়া কাণ্ড, যেখানে বোমাবাজি এবং গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল, সেই কাকুলিয়া কাণ্ডেও কিন্তু এই সোনা পাপ্পু বিশ্বজিৎ পোদ্দারের নাম উঠে এসেছিল এবং সেই সমস্ত বিষয় নিয়ে ইডি আধিকারিকরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। ৮ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো আজিজ। এবং প্রায় ৮.৫ ঘন্টা এখনো পর্যন্ত জেরা চলছে, তাকে সোনা পাপ্পুকে তাকে জেরা করা হচ্ছে এবং এর পাশাপাশি দীর্ঘদিন প্রায় ৩.৫ মাস বেশি সময় ধরে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তারপরে আজ তিনি ইডির দপ্তরে।
জয়কান্তের সঙ্গে কি সম্পর্ক? জয়কান্তের সঙ্গে বন্ধু, কোনো বিজনেস সংক্রান্ত ওনার সঙ্গে আমার কোনো রিলেশন। এই যে তোলাবাজি রিসার্চের কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন আমি তোলাবাজি নাই, ব্যবসায়ী, আমার ওরা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজি সোনার মতো নেই। আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার সঙ্গে তোলাবাজি নেই। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো পুরোপুরি নাম নিয়ে নিয়েছেন, বলেছেন দুর্নীতি করলে জেলে ঠাঁই হবে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, জাভেদ খানের ছেলে ফাইয়াজ আহমেদ খানের নাম রয়েছে, কুখ্যাত রাজু নস্করের নাম রয়েছে, আর এই যে সোনা পাপ্পুর নামও তো রয়েছে। এই নাম ধরে ধরে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। অভিষেকের বিরুদ্ধে এফআইআর, গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ এবং ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য, অমিত শাহকে হুমকির অভিযোগে একাধিক ক্লিপিং সহ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। 15ই মে অভিষেকের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়। 5টি ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার আপনাদের শোনাই এই নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বলেছিলেন, তার মধ্যে কিছু অংশ আপনাদের শোনাই। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর সামনাসামনি প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়। তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানাবেন সহকর্মী আজিজ রয়েছেন। আজিজ, সুজিত বসু ইতিমধ্যেই তিনি হেফাজতে রয়েছেন। এই পাঁচু রায়কে বসিয়ে ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন আধিকারিকরা? একেবারেই গত সোমবারই কিন্তু সুজিত বসুকে ইডি আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করেছিল এবং ঠিক তার আজ সোমবার 8 দিনের মাথায় কিন্তু পাঁচু রায়, যিনি তৎকালীন পৌরপ্রধান ছিলেন, তিনি এসেছিলেন সকাল 11টা নাগাদ। প্রথম তিনি আসেন, 4 ঘন্টা তিনি ভিতরে থাকেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এবং তারপর তিনি বেরিয়ে যান। আবার পুনরায় তিনি বিকেল 3:30 নাগাদ আবার এসেছেন ইডি দফতরে এবং এখনো পর্যন্ত যেমনটা ইডি সূত্রে খবর যে তাদের দুজনের সময়। পুরসভার পুরপ্রধান যখন পাঁচু রায় ছিলেন তখনই ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, আর ঠিক সেই সময় বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ। অনেক ধন্যবাদ আজিজ।